আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 75 একর জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হলো। একই সঙ্গে অনুপ্রবেশকারীদের ফেরাতে চালু হলো বিধি। মানে এগুলো অনেক আগেই আমি বলেছিলাম, এখন ধীরে ধীরে কাগজে বেরোচ্ছে, তাই আমি এটা দেখিয়ে দিলাম যে আমার পূর্ব খবরের সত্যতা কতটা। তো যাই হোক, কয়েকজন আমায় লিখেছেন যে আপনি কি খবরের কাগজ পড়ে সাংবাদিকতা করেন? বলেন না ভাই, আমি অনেক আগে এগুলো বলেছি, কিন্তু তখন আপনারা আমার অনেক নামে দিয়ে দিয়েছিলেন। কিন্তু এখন যখন কাগজের সত্যতা বেরোচ্ছে, তখন সেই সত্যতা প্রমাণ করার জন্য কাগজগুলোকে আমি দেখিয়ে দিই। আমি এই অবৈধ অনুপ্রবেশকারীর যে জন্য বিধি চালু হচ্ছে সেটাও বলেছিলাম। কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি দেওয়া হবে, বিএসএফ এর ডিজিকে ডেকে পাঠানো হয়েছে, সেটাও বলেছিলাম। এই দুদিন আগে ভিডিওতেই বলেছিলাম, নবান্নে ডাকা হয়েছে। আমি যেগুলো বলি একটু আগে বলি, পরে কাগজে বেরোয়। এই যে আমি বলছি ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা ফিরবেন, এখন শেখ হাসিনা হঠাৎ করে এরকম কাগজে ইন্টারভিউ দিচ্ছেন কেন? আরো একটা খবর আপনাদের দিয়ে রেখে দিই, আগাম মনে করে রাখবেন, আমি আগাম দিচ্ছি আপনাদের। সেটা হচ্ছে বাংলাদেশ সংলগ্ন সমস্ত ভারতের আকাশপথ কিছুদিনের জন্য, কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। এটা কাঁটাতারের বেড়াটা কমপ্লিট হওয়া অবধি অপেক্ষা করবে, তারপরেতে এটিকে বন্ধ করে দেওয়া হবে। আগে নিজেদের প্রস্তুতিটা, ঘরের প্রস্তুতি শেষ করা হচ্ছে, তারপর যা হবে কি হবে তা আমি এখন বলতে পারবো না, আর আমি বলতে পারবো না। তবে কিছু একটা হবে, নাহলে এত প্রস্তুতি কেন? এখন অনেকে আমায় লিখেছেন যে আকাশপথ বন্ধ করে আপনাদের অসুবিধা হবে। আমাদের অসুবিধা একটাই, সেটা হচ্ছে ত্রিপুরা যাওয়া। এখন খবরটা পেলাম কি করে? এই পুরো খবরটা আমার কাছে দুদিন ধরে ঘুরে বেড়াচ্ছিল। কালকে আমি ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনে এক বন্ধুকে ফোন করেছিলাম। তিনি আমাকে গাই গুই করে বললেন যে হ্যাঁ, এরম একটা জিনিস হতে পারে, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিরাম ইঙ্গিত? না, যে সমস্ত রুট গুলো আছে, যারা ওই রুটে কলকাতা ত্রিপুরা চালায়, সেই সমস্ত এয়ারলাইন্স গুলোকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনারা রুট পরিবর্তন করে অসম হয়ে আপনারা ত্রিপুরা পৌঁছান, যথাশীঘ্র সম্ভব আপনারা রুট পরিবর্তন করুন। একই জিনিস ডিজিসি কে বলা হয়েছে। এখন ডিজিসি এর কাজ হচ্ছে, আর এয়ারলাইন্স এর কাজ হচ্ছে, এয়ারলাইন্স কোম্পানিগুলোর কাজ হচ্ছে, ডিজিসি এর কাজ হচ্ছে রুটকে পরিবর্তন করা। ওখানে অনেকগুলো প্লেন যাওয়া আসা করে, তার মধ্যে আবার একটা রুট এবং উচ্চতা খুঁজে বার করা। সব কটা কিন্তু আসাম কিন্তু যায়, আমাদের প্লেনগুলো সব কিন্তু হিমালয়ের পাশ দিয়ে। আপনি যদি বাঁদিকে বসেন আসামের প্লেনে, বাঁদিকে বসলে আপনি এভারেস্টের চূড়ো দেখতে পাবেন। তার ওই দিকে গিয়ে আপনার ডান দিকে শিলচর হয়ে আসাম ঢুকে যায়। এখন সেই পথেই ত্রিপুরা যাবে। এর জন্য কি হবে? সময়ের একটা ব্যাপার আছে, ভাড়ার একটা ব্যাপার আছে, নতুন টাইম শিডিউল তৈরি করতে হবে, সব কটা বিমান কর্তৃপক্ষকে জানাতে হবে। তারা আগাম প্রস্তুতি নিয়ে এইবারেতে ভাড়া ঠিক করে তাদের ওয়েবসাইট সমস্ত চেঞ্জ হবে, টিকিটের দাম পরিবর্তন হবে। এই একটা বিরাট ব্যাপার, তাই আগে থেকে এগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং তার থেকে আমার মনে হলো হঠাৎ কাঁটাতারের বেড়া, তারপরে তো জমি
75 একর জমি দেওয়া, অনুপ্রবেশ বিধি চালু করা, এবং খুব শীঘ্রই এনআরসিও চালু হবে। অনেক আগে বলে রেখে দিচ্ছি, আজকে আবার বলে দিলাম। তো এরপরে যেটা হবে আন্দাজ করতে পারছি আমি, এবং আমার আন্দাজ সঠিকভাবে প্রমাণিত হবে যে আপনাদের এয়ার রুটটা বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ জলে, স্থলে, অন্তরিক্ষে বাংলাদেশকে বেঁধে দেওয়া হলো, জমি দিয়ে বেঁধে দেওয়া হলো, আকাশপথে বেঁধে দেওয়া হলো। আর এদিকে আপনাদের ওই আমেরিকার নৌবহর আসার আগে শোনা যাচ্ছে যে আমাদের একটা যুদ্ধ জাহাজ সমুদ্র সীমার কাছাকাছি থাকবে, রওনা দিয়েছে। বিক্রম বা ত্রিশূল কিছু একটা হবে, যুদ্ধ জাহাজ, এবং দুটো আপনার নিউক্লিয়ার সাবমেরিন ওই দিকে রওনা দিয়েছে, চট্টগ্রাম বিমানবন্দরের ওদিকে। অতএব জলে, স্থলে, অন্তরিক্ষে বাংলাদেশকে বেঁধে ফেলার একটা পরিকল্পনা ভারত করে ফেলেছে, যাতে কোনো দিক দিয়ে কেউ না পালাতে পারে। তারপর কি হবে সে তো ভগবানই জানে, সেটা আর আমি বলতে পারবো না। তবে এই ঘটনাটি যে ঘটতে যাচ্ছে সেটা আজকে আমি বলে রেখে দিলাম। পরে আবার বলবেন না কাগজে বেরিয়েছে আপনি আবার দেখাচ্ছেন, তার মানে কি আপনি কাগজ পড়ে খবর করেন? আমি কাগজটা পড়ি তখনই, মানে নিজের, মানে ওই যে পূর্বের কথাটা প্রমাণিত হচ্ছে দেখানোর জন্যই আমি কাগজটা দেখাই। মানে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ফিরবেন, এই কথাটা আমি এত আগে বললাম কি করে? এবং তারপরেও বলছি শেখ হাসিনা ডিসেম্বর অব্দি হয়তো অপেক্ষা করতে হবে না, তার আগেই হয়ে যাবে। এই যা চিরবিরানি দেখছি, এত লাফালাফি কেন? আমার দেশে আমি কাঁটাতারের বেড়া দিচ্ছি, বাংলাদেশের লোকেদের এত লাফালাফি কেন? আসলে চোরাচালানটা বন্ধ হয়ে যাবে, অনুপ্রবেশটা বন্ধ হয়ে যাবে। এখানে যে চাকরি করে চোরাচালান অনুপ্রবেশ করে, তার তো অর্থ যায়। এখান থেকে যে মালগুলো নিয়ে গিয়ে বেচে, সেগুলো বেশি দামে বেচে, তার তো অর্থ যে বেচছে তার গায়ে যাচ্ছে। এইগুলো সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে বলে গায়ের এত তীব্র জ্বালা। প্রত্যেকটা দেশই, আপনার দেশটা আপনি কাঁটাতারের বেড়া দিন না, কি মানা করছে আপনাকে? আপনার সীমান্তে যদি আপনি কাঁটাতারের বেড়া দেন, আপনাকে কেউ বারণ করবে? কেউ বারণ করবে না। আপনার জমিতে পাঁচিল দিয়ে আপনি নিতেই পারেন, বারণও দিচ্ছে। তা আপনার চিরবিরানি হচ্ছে কেন? সবসময় যা হচ্ছে ভারতের, এই যে আমেরিকাতে 5টা মুসলিম যুবককে মসজিদের মধ্যে ঢুকে গুলি করে মেরে দিল। ওই আপনাদের তো একটা কথাও তো বললেন না আপনারা। আমেরিকার প্রভুত্ব, একজন তো কোরআনকে রাস্তার উপরে জ্বালিয়ে লাথি মেরে ছুঁড়ে ফেলে দিল, আপনারা তো একটা কথা বললেন না। এইটা যদি ভারতবর্ষের কোন মন্দির বা মসজিদের সামনে হতো, তাহলে এতক্ষণে সব গজবায়তুল হিন্দের একেবারে মানে স্লোগানে ভরে যেত, আর ভারত দখলের জন্য সব চিন্তা আরম্ভ হয়ে যেত। কি করে ভারত দখল করবে? ওই ল্যাংড়া পায়ে এখন মমতা দিতে নেই, আর তো ভারত দখলের স্লোগান তো আর হবে না। মমতা দিতে এখন তো শুধু আর কদিনের বাদে দেখবে শুধু ভোটটা আছে, আর দুজন বসে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাইরে থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বাইরে থাকে, আর সুব্রত বক্সী। নইলে একা সলতে জ্বালিয়ে সুব্রত বক্সী ওই বোর্ডটির নিচে দোকান খুলে বসে আছে, আর কিছু থাকবে না। সুতরাং আপনাদের যত স্বপ্ন ছিল সব স্বপ্ন ভঙ্গ হয়েছে বলে আপনাদের এত চিরবিলিবি হচ্ছে। আসল স্বপ্ন ভঙ্গ হবে কিন্তু কদিন বাদে। কদিন বাদে বুঝবেন কত ধানে কত চাল। নরেন্দ্র মোদী তাকে কখনো
আপনি ভাববেন না সে অত্যন্ত সহনশীল, সে সুযোগ দেয়। দেখতে 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 এক সময় এমন পেটানি দেবে, আর 100 বছরের মধ্যে আপনারা না যুদ্ধের নাম ভুলে যাবেন। যুদ্ধ কি জিনিস দেখেননি তো? আমি বারবার বলি, একবার যুদ্ধ প্রত্যক্ষ করলে আর দুর্ভিক্ষ অনুভব করলে তাহলে বুঝতে পারবেন যে ঘাতের প্রতিঘাত কি হতে পারে। বড় দেশ কিছু বলে না তাই বলে আপনারা মাথায় উঠে নাচানাচি করবেন, তা তো হতে পারে না। সুতরাং এই যারা বৈষম্য বিরোধী আছে, যারা বিএনপি আছে, যারা এনসিপি আছে, তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, ভাই এখন থেকে চেপে যা, নাহলে পরে ভবিষ্যতে অনেক অসুবিধা আছে। আর আকাশপথটা বন্ধ হয়ে গেলে পুরো একেবারে যাওয়া আসার 12টা বেজে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া নমস্কার। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আরেকটি গণ অভ্যুত্থান ঘটানো হবে বা আরেকটি গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছে। আমরা আমাদের বিষয়গুলো রাজপথে নিষ্পত্তি করব। এই সরকার কয়দিন থাকবে? আওয়ামী লীগ তো পালিয়ে ভারতে যেতে পেরেছে, আপনারা পালাবেন কোথায়? আপনাদের তো পালানোর জায়গা নেই। অথবা যে লন্ডন থেকে এসেছেন সেই লন্ডনে আবার আপনাকে চলে যেতে হবে। ব্যাগেজ এগুলো সব গুছিয়ে রাখুন। আচ্ছা বলেন তো, এই কথাগুলো কি আমার, না এই কথাগুলো কেউ না কেউ সমস্বরে অনেকগুলো কণ্ঠ একত্র করে বাংলার আকাশ বাতাস কাঁপিয়ে এই যে নতুন একটি সরকার এলো, আজকের এই ভিডিও যখন করছি তখন সবে মাত্র 70 দিন হয়েছে, 2 মাস 10 দিন। তো এই অল্প সময়ের মধ্যে কারা এই কথাগুলো বলছে প্রকাশ্যে, রাজপথে এবং অন্যান্য জায়গাতে, এইগুলো একটা সমীকরণ। 2 নম্বর হলো যে এই সরকারের পরিচয় কি? এটা কি বিএনপি সরকার, নাকি বিএনপির যে একটা জোট আছে সেই জোটের সরকার? এখানে কি বিএনপি ছাড়া অন্য কোনো দলের নাম আপনারা বলতে পারেন যেটাকে ইতিপূর্বে যেমন দেখা গেল মহাজোটের সরকার বলা হতো বা বিএনপি জামাত জোটের সরকার বলা হতো? তো সেই রকম কোনো পরিচয় আছে কিনা? পরিচয় নেই। এখানে জুনায়েদ সাকি, নুরুল হক নুরু, তারা যে এই সরকারের সাথে আছে, মানে আপনি বুঝতেই পারবেন না যে তারা ভিন্ন একটা দল থেকে এসে জোট করেছেন। অ্যাজ ইট ইজ মনে হয় তারা বিএনপির একেবারে আপনজন, ইভেন বেটার দ্যান বিএনপি। তাদের কথাবার্তা, আচার আচরণ, ইভেন আন্দালি প্রমাণ পার্থ, মানে পার্থর একটা দল আছে, ছোট হোক বড় হোক এটা তো দল। নুরুর একটা দল আছে, সেটা ছোট হোক বড় হোক। জুনায়েদ সাকির একটা দল আছে, আর অন্যদিকে ববি হাজ্জাজ, তারা তো নিজেদের দল। তারপরে সেলিম সাহেব, সাদাত হোসেন সেলিম, তার যে একটা দল এলডিপি, এগুলো সব তারা ব্যান করেছেন, মানে বন্ধ করে, ভ্যানিশ করে দিয়ে বিএনপিতে যোগদান করেছেন। আরো একজন আছেন রেদওয়ান আহমেদ, তিনি তো বিএনপিতে যোগদান করেছেন। ফলে আসলে এই জোটটি মূলত এখন আর জোট হিসেবে নয়, এটা বিএনপি এবং গং, বিএনপি অ্যান্ড গং, তাদের সমমনা যারা লোক আছেন, আমরা এই কথাগুলো বলে থাকি, যাদের সঙ্গে রক্তের সম্পর্ক, তারপরে একত্রে তারা কাজ করে, জাস্ট অনেকটা গ্যাং হিসেবে নেতিবাচক অর্থে এটা ব্যবহৃত হলেও আইনের ভাষায় এটাকে বলা হয় বিএনপি অ্যান্ড গং। বাদী বা বিবাদী এবং তাদের যারা সঙ্গী সাথী আছেন তাদের মধ্যে যে একটা মহরম দহরম সম্পর্ক, মাখন মাখন সম্পর্ক,
এই জিনিসগুলো বোঝানোর জন্য, উষ্ণ উষ্ণ সম্পর্ক, রক্তের সম্পর্ক, এই জিনিসগুলো বোঝানোর জন্য আইনের ভাষায় অমুক অ্যান্ড গং, কাদের অ্যান্ড গং, জাবের অ্যান্ড গং, এরকম জিনিসগুলো বোঝানো হয়। সেই দিক থেকে বিএনপি অ্যান্ড গং এর অর্থ যে বিএনপির সাথে যারা যারা আছে তাদের সবার সঙ্গে একটা জড়োয়া জড়োয়া ভাই, মায়ের পেটের ভাই, স্বামী স্ত্রীর সম্পর্ক, যেগুলো রাজনীতিতে ইতিপূর্বে যখন আপনারা শুনেছেন এরকম একটা ভাব বোঝায়। এবার বিরোধী দলে আসেন। বিরোধী দলের মধ্যে একটা জোট হয়েছে। সেই জোটগুলোর মধ্যে আপনি কাদেরকে কাদেরকে চেনেন? এখানে দুটো জোট, অর্থাৎ সরকারের একটা জোট আর বিরোধী দলের একটা জোট। বিরোধী দলের যে জোট আছে ওটাও কিন্তু সরকারের মতোই। এখানে এনসিপি আছে, জামাত আছে, আর কে কে আছে আমি তাদের নাম জানি না। 11 দলীয় জোট বলা হচ্ছে, কিন্তু অন্য যে দলগুলো আছে আমি তার নাম একটারও নাম জানি না। কিন্তু এনসিপি কে কি আপনার মনে হয় যে এটি জামাত নয়? বা জামাতকে মনে হয় যে তারা এনসিপির অভিভাবক নন, এরকম কি মনে হয় আপনার? ইট মিনস এখানে যে 11টি দল আছে, এই 11টি দল মনে হচ্ছে যে তারা একই মায়ের পেটে ভাই, অর্থাৎ জামাত অ্যান্ড গং। অথবা আপনি যদি এনসিপি কে ভালোবাসেন তাহলে এনসিপি কে আগে আনেন, তাহলে এনসিপি অ্যান্ড গং, বিএনপি অ্যান্ড গং ভার্সেস জামাত অর এনসিপি অ্যান্ড গং। এই হলো আপাতত দৃশ্যমান পরিচয়। আচ্ছা, এখন এরা কি তলে তলে সমঝোতা করে ক্ষমতা এসেছে? এটা আপনি আমি বলছি না, ওই পার্লামেন্টে যারা সংসদ সদস্য তাদের মধ্যে অনেকেই বলছেন যে এরা হলো আমি এবং মামু। আমি এবং মামুদের যে একটা সমঝোতা, সেই সমঝোতাটা কেমন হতে পারে? আগে যেমন একটা আমরা শুনেছি গৃহপালিত বিরোধী দল। গৃহপালিত বিরোধী দলের উদ্ভাবক জনাব হুসাইন মোহাম্মদ এরশাদ, প্রয়াত প্রেসিডেন্ট। আর এই গৃহপালিত বিরোধী দলের জনক একজন হল উদ্ভাবক, যিনি আবিষ্কার করেছেন, ইনভেন্টেড, জনাব হুসাইন মোহাম্মদ এরশাদ। আর এটার যে একটা থিওরি, অনেকগুলো 80-90টা দলকে একত্র করে, এখন যেমন 11টা দল আছে, এরকম 80-90টা দলকে একত্র করে বাংলাদেশের প্রথম বিরোধী দলীয় যে নেতা বা বিরোধী দল, এটার যে জনক, ফাদার, পিতা, তিনি হলেন জনাব আসম আব্দুর রব। জাসদের একাংশে সভাপতি ছিলেন বা সাধারণ সম্পাদক ছিলেন, কিন্তু উনি আসলে জাসদ বড় ব্যাপার নয়, বাংলাদেশের কিংবদন্তির ছাত্রনেতা, মুক্তিযুদ্ধের ইতিহাস সৃষ্টিকারী একজন নেতা, যার যে বর্ণাঢ্য ইতিহাস, সে ইতিহাস বাংলার রয়্যাল বেঙ্গল টাইগার, সে ইতিহাস বাংলার সিংহ, সে ইতিহাস বাংলার শেরে বাংলা। মানে আপনি যা কিছুই বলেন না কেন, আসম আব্দুর রব একটা ইতিহাস। তো সেই ইতিহাসের মহানায়ককে একটা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে হুসেইন মোহাম্মদ এরশাদ তার গৃহপালিত বিরোধী দলীয় নেতা বানাতে পেরেছিলেন। অথবা নেতা নিজে, তিনি তার সেই জঙ্গল ছেড়ে, বাঘের হুঙ্কার ছেড়ে, তিনি সার্কাসের বাঘ লক্ষণ দাস যে সার্কাস অ্যান্ড কোম্পানি ছিল, সেই সার্কাসের বাঘ হওয়ার জন্য তিনি স্বেচ্ছায় খাঁচায় ঢুকেছেন। তার সঙ্গে যারা খেলেছে তাদেরকে তিনি হা করে দিয়েছেন, যারা মুখের মধ্যে হাত ঢুকানো যায় তাদেরকে তিনি অনুমতি দিয়েছেন, বা তাদেরকে তিনি বলছেন যে আমি খেলবো, আমার পিঠে তুমি চড়ো, আমি কিচ্ছু বলবো না, আমার নখ নেই, দাঁত নেই, ইত্যাদি সবকিছু। মানে অ্যাজ এ হোল বাংলাদেশের ইতিহাসে গৃহপালিত বিরোধী দল এবং বিরোধী দলের জনক জনাব হুসেইন মোহাম্মদ এরশাদ এবং আসম আব্দুর রব কিংবদন্তি হয়ে আছেন। আদার দেন এনি অফ দ্য হিস্ট্রি,
এবং ওনার ছাত্র রাজনীতির হিস্ট্রি কিংবদন্তি। এরশাদ সামরিক শাসক, স্বৈর শাসক, ইটস এ হিস্ট্রি। কিন্তু উনি যে একটা পার্লামেন্ট তৈরি করেছেন, সেই পার্লামেন্টে যে একটা গৃহপালিত বিরোধী দল তৈরি করেছেন, এটা লিজেন্ড হয়ে আছেন। এর কারণ হলো যে আমরা পরবর্তীতে সবাই ওনার এই পদাঙ্ক অনুসরণ করেছেন। সেই অর্থে গৃহপালিত বিরোধী দলের একটা পার্লামেন্ট হয়, সেই পার্লামেন্টের জনক আবার হোসেন মোহাম্মদ এরশাদ, সংসদীয় রাজনীতির জনক হুসাইন মোহাম্মদ এরশাদ। এবং সেটাকে যারা পরবর্তীতে অনুসরণ করেছেন তারা আসলে এরশাদকে মানুষ পিতা, এরশাদকে তাদের ফাদার সেই হিসেবে তারা স্বীকৃতি দিয়ে এরশাদের অনুসৃত যে বৈজ্ঞানিক পদ্ধতি সেটা তারা অনুসরণ করেছেন। তো সেই দিক থেকে এরশাদ সাহেবের যে পার্লামেন্ট, অষ্টাশি পার্লামেন্ট, এটার যে তর্জন ছিল, গর্জন ছিল, এটা একদিকে আমি তো বললাম যে একদিকে হোসেন মোহাম্মদ এরশাদ, আপনি তাকে যদি মানে যাকে বলা হয় জুলিয়াস সিজার হিসেবে তুলনা করতে পারেন, সেই তুলনায় সেই যে তাকে সার্কাসের বাঘ হিসেবে আসম আব্দুর রবকে তুলনা করতে পারেন। কিন্তু পরবর্তীতে যে 2014 সনের বিনা ভোটে নির্বাচনের মাধ্যমে 14, 18 এবং 16 মানে 24 এই তিনটি যে নির্বাচন, এই তিনটি নির্বাচনে গৃহপালিত বিরোধী দল শুধু একটা ছিল না, এটাকে প্রজনন ঘটিয়ে, এটিকে যাকে বলা হয় আরো এর বংশ বিস্তার করে একাধিক গৃহপালিত বিরোধী দল বানানো হয়েছিল। এবং সেটা জেনাতেন লোক নয়। আপনি চিন্তা করুন, এরশাদ সাহেব তো ছিলেনই, এরশাদ সাহেবের তিনটা গ্রুপ, এরশাদ সাহেব, তার স্ত্রী, তারপরে তার ভাই, এই তিনটা গ্রুপকে তিনটি বিরোধী দলের সাবসেকশন, সেকশন আর সাবসেকশন ধরতে পারেন। এরপর আপনি ধরেন ওয়ার্কার্স পার্টি, সেখানের আবার দুটো সাবসেকশন, একটা হলো ফজল হোসেন বাদশাহ আর একটা হলো রাশেদ খান মেনন। এরপরে ধরুন ইনু সাহেব, হাসানুল হক ইনু, তারও দুটো গ্রুপ, তিনি একটা গ্রুপের নেতৃত্ব দিতেন, আর একটা গ্রুপ সেই ছিলেন মইনুদ্দিন খান বাদল। এরপরে ওই যে দিলীপ বড়ুয়া যাকে মন্ত্রী বানানো হয়েছিল, তার একটা দল ছিল। এরকম অসংখ্য মানে গৃহপালিত এই গ্রুপ অফ গৃহপালিত বিরোধী দল। শেখ হাসিনা এটাকে এমন একটা জায়গাতে নিয়ে গেছেন, সেই বিরোধী দলের আগে যাকে আমি বাঘ বললাম, বাঘ সার্কাসে হওয়ার জন্য তারা সেই বিরোধী দলের সেই পোশাক পরে শেখ হাসিনার খাঁচায় ঢুকেছে মানুষকে রং তামাশা দেখানোর জন্য। তো এই এরশাদের, আর এটা শেখ হাসিনার জামানাতে এগুলো বাঘ ছিল না, এগুলো সবাই শেখ হাসিনা তাদের সবাইকে বিড়াল বানিয়ে ফেলেছিলেন। এবং এইগুলো অনেকটা সেই পার্সিয়ান ক্যাটের মতো। বাংলাদেশের যে বিলাইগুলো রয়েছে, যেগুলোকে আমরা বিড়ালকে বিলাই বলি, দেশি বিড়াল, এগুলোর মোটামুটি দেখেন একটু ফুসফাস করা দিয়েছে, এরা আঁচড় দেয়, এরা আঁচড় দেয় এবং মাঝে মধ্যে অবদ্ধ হয়, তারপর শেষে বিদ্রোহ করে আমাদের দেশের বিড়ালগুলো। কিন্তু আপনি যেগুলো পোষা পার্সিয়ান ক্যাট রয়েছে, এই বিড়ালের বিশাল বাঘের মতো মুখ, সারা শরীর ভরা পশম, এরা শুধু ক্যাট ফুড খায়, এমনকি মিউ করে না, দেখতে ভালো লাগে। ওইরকম ভাবে শেখ হাসিনা তার যে বিরোধী দল, গৃহপালিত বিরোধী দল, তাদেরকে ওভাবে বানিয়ে ফেলেছেন। এখন প্রশ্ন হলো যে বর্তমান জামানাতে যে বিরোধী দল আছে, এটা গ্যাং অফ বিরোধী দল, তারা কি সত্যিকার অর্থে বিরোধী দল, নাকি এরশাদ, শেখ হাসিনা তারা যে বিরোধী দলের ক্রম অধোগতি তৈরি করেছিল,
একটার সঙ্গে একটা নষ্ট করেছিল, বাঘ থেকে বিড়াল বানিয়েছিল। তার অধীনে এরা এখন নিজেদেরকে বিরোধী দল হিসেবে পরিচয় দিতে ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করে না। আবার তারা গৃহপালিত বিরোধী দল হিসেবে এই যে পরিচয়টা, এটাও সমাজে রাখতে চায় না। তাহলে তারা কি? এখন সেদিক থেকে যদি ধীরে ধীরে কমতে থাকে, যদি বর্তমান পার্লামেন্টে আপনি তাদেরকে গৃহপালিত বিরোধী দল বলেন, তাহলে এদের অবস্থা বিড়ালের চাইতেও আরো অনুগত কিছু, আরো ছোট কিছু, যেগুলো কখনোই আপনাকে করবে না। সেটা খরগোশ হতে পারে বা অন্য যে কোনো জিনিস হতে পারে। সেটা কি তাই? নাকি সত্যিকার অর্থে যেটা বিরোধী দল বলতে যেটা বোঝায় ব্রিটিশ পার্লামেন্টে, কিংবা যেটা মার্কিন কংগ্রেসে, এমনকি ভারতীয় পার্লামেন্টে, যেভাবে এখন ভারতীয় কংগ্রেস এবং বিজেপি সে লড়াই করছে, সেরকম কিছু একটা? তো এটা বুঝতে আমাদের হয়তো আরো কিছুদিন সময় লাগবে। আমরা কাউকে বড়ও করতে চাই না, ছোটও করতে চাই না, কিন্তু এই যে কথাবার্তাগুলো হচ্ছে, সেই কথাবার্তাগুলো আপনাদের শুধুমাত্র জানিয়ে রাখলাম। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো ওই যে একেবারে শুরু করেছিলাম যে সরকারের যেখানে 70 দিন যায় নাই, এর মধ্যে আরেকটি গণ অভ্যুত্থানের কথা বলা হচ্ছে, আরেকটি চক্রান্তের কথা বলা হচ্ছে, আবার বলা হচ্ছে যে এই বর্তমান যে সরকার, এই সরকারের কোনো ক্ষমতায় নেই, সব সরকার চালাচ্ছে আমেরিকা। এর আগে কিন্তু শেখ হাসিনাকে দেখেন, এরশাদ সাহেবের সময়টাতে বলা হতো যে গ্যাং অফ 10, যাকে বলা হয় গ্রেটেস্ট, বা কি যেন বলা হতো, অর্থাৎ 10 জন সচিব তাকে চালাতেন, বা 1 ডজন সচিব তাকে চালাতেন, গ্রেট 10, গ্রেট 10, এরকম কথাবার্তা এরশাদের জামানায় বলা হতো। ইভেন মিলিটারিরা তাকে চালাতো, এই কথা কিন্তু কেউ বলতো না এরশাদকে। অর্থাৎ তার খুব প্রভাবশালী 10 জন, মোকাম্মেল হক সাহেব, এম কে আনোয়ার সাহেব, এরকম খুব জাবরেল সিএসপি ছিলেন 10 জন, তারা এরশাদ সাহেবকে চালাতেন। আবার শেখ হাসিনার বিরুদ্ধে বদনাম ছিল যে তাকে চালাতেন মূলত এই রয়ের একটা শক্তিশালী গ্রুপ ছিল, তারা তার উপর প্রভাব বিস্তার করতেন। এর বাইরে মানে কেউ চালাচ্ছে না। কিন্তু এখন কি হচ্ছে? এখন সরকার সম্পর্কে বলা হচ্ছে, ফরহাদ মাজাহার সাহেবের মতো লোক বলছেন যে এই সরকার চালাচ্ছে আমেরিকা, এই সরকারের কোনো ক্ষমতা নেই। এই গেল একটা অবস্থা। 2 নম্বর হলো যে এই সরকার কিন্তু কোনো রাগ ঢাক করছেন না, কোনো কথাবার্তা বলছেন না। এই যে এত কথাবার্তা হচ্ছে, তারা রেসপন্ড করছেন না। আর একজন বলছেন যে সরকারের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে, এক গ্রুপ আছেন প্রো পাকিস্তানি, এক গ্রুপ আছেন প্রো চাইনিজ, আর এক গ্রুপ আছেন প্রো ইন্ডিয়ান। একেবারে সরাসরি রয়ের রিক্রুট করা, রয়ের ট্রেনিং দেওয়া, রয়ের প্রকল্প বাস্তবায়নকারী। আর এক গ্রুপ বলছেন যে না, এদের মধ্যে এস আলমের যারা লোকজন আছেন, শেখ হাসিনার যারা লোকজন আছেন, আওয়ামী লীগের দালাল আছেন, যারা একটা সময় আওয়ামী লীগের জমানাতে ডিজিএফআই থেকে নিয়মিত পয়সা খেতেন, তারা এই গ্রুপে আছেন। তো এই যে একটা হ্যাফ্যাজার্ড অবস্থা চলছে, এরই মধ্যে আবার সেই মার্কিন ডিপ স্টেট, আবার ডক্টর ইউনূসের কথা, আবার সেই গণ অভ্যুত্থানের কথা, আবার আরেকটি বিপ্লবের কথা, আবার নতুন বস্ত্রমন্ত্রের কথা, আবার এনসিপির তর্জন গর্জন, সব মিলিয়ে আমাদের যে রাজনীতির আকাশটা পরিষ্কার নয়। আকাশটা অন্ধকার, ভীষণ রকম অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে আপনি কি কোনো আলোর ঝলকানি দেখতে পাচ্ছেন? সেটি কি বজ্রপাত? সেটি কি বিদ্যুতের চমক? নাকি কোনো সপ্তর্ষি অথবা চন্দ্র, সূর্য বা অন্য কোনো বড় কোনো তারকার আলো? ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহই জানেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।